সঙ্গে কথা বলাতে বললো এখন তো পরে হ্যাঁ বেশ মাকে দিয়ে সুন্দর ফোনটা করে নিলে বাবার সঙ্গে কথা তোর বাবার সঙ্গে কথা বলা হবে হ্যাঁ আজকে ফোন করতে পারবি হ্যাঁ আজকে ফোন করতে পারবি আজকে ফ্রি থাকবি ফার্স্ট কথা তাহলে ম্যাথমেটিক্স থেকেই আসি মানে এই পর্যন্ত যা আমরা শিখেছি সেখান থেকে আমরা লিখতে পারি তো কিউ ভেরিয়েজ ভি লিখতে পারি তো যে আধান কিভাবে সমানুপাত এটুকু লেখা যায় তাহলে আমরা জানি কিউ ভেরিজাইজ ভি যেখান থেকে জানি আপাতত সেখান থেকে স্টার্ট করা যায় আদিল যখন চেষ্টাটা চালিয়ে যাচ্ছে দেখি তাহলে দেখ এরপরে আমরা ভেরিজাইজ তোলা মানে কি একটা কনস্ট্যান্ট নেবো এই কনস্ট্যান্টটাই আমরা লিখি সি পরের লাইনে লিখি ইকুয়াল টু সিভি প্রথমে লেখ সি হলো সমানুপাতিক ধ্রুবক সি হলো সমানুপাতিক ধ্রুবক তাহলে নেক্সট লাইন কি লিখতে পারি সি ইকুয়াল টু কিউ বাই ভি এইখানে লেখ সি হলো ধারকত্ব এই সমানুপাতিক ধ্রুবকের নামই হচ্ছে ধারকত্ব এরপরে লেখ নির্ভরশীলতা ধারকত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে ফার্স্ট লেখ আকার মানে কি আকারের তার উপর নির্ভর করবে ধারকত্ব কেমন বিভিন্ন টাইপের ধারকত্ব আমাদের আছে নেক্সট হচ্ছে আকৃতি মানে সাইজ বেসিক্যালি ইংলিশ গুলো লিখে রাখবি একটা হচ্ছে শেপ একটা হচ্ছে সাইজ কিরকম শেপ তার উপর ডিপেন্ড করবে কিরকম সাইজ তার উপরও ডিপেন্ড করবে ওকে তারপরে আমরা পরে আবার নির্ভরশীলতা গুলো আলাদাভাবে লিখবো নেক্সট মধ্যবর্তী মাধ্যমের উপর নির্ভর করে মধ্যবর্তী মাধ্যমের উপর নির্ভর করে এই তিনটে জিনিস এখন লিখে রাখবি তার মানে ধারক কি করে তৈরি করা হয় তাতে আসি ধারক অ্যাকচুয়ালি কিছু নয় আগের দিন যে নিউমেরিক্যাল গুলো করাচ্ছিলাম সেটাই ধারক যে দুদিকে দুটো প্লেট থাকে এটা সমতল প্লেট হতে পারে এটা গোলাকার প্লেট হতে পারে যাই হোক দুটো প্লেট যার মধ্যে একটাতে থাকবে কি প্লাস কিউ একটাতে থাকবে মাইনাস কিউ এদের মাঝখানে কোনো একটা মাধ্যম থাকবে কিছু না থাকলে বায়ু মাধ্যম থাকতে পারে এবং এই দুটো প্লেটের আমি দেখাবো যে কি হয় অ্যাকচুয়ালি এই দুটো প্লেটের একটাকে গ্রাউন্ড করা থাকে এটাই হচ্ছে ধারক ধারকের কাজ কি আধান ধরে রাখা মানে কি করে আধানকে ধরে রাখে অসময়ে যখন তোর আধান কাজে লাগবে তখন ও রিলিজ করে ঠিক আছে তাহলে এটা হচ্ছে ধারকত্ব ধারকত্ব মানে কি ওর বৈশিষ্ট্য আর যে আধান ধরে রাখে সে ধারক ওই জন্য চ্যাপ্টারের নাম হচ্ছে ধারক ও ধারকত্ব তাহলে যে যন্ত্রটা সেটার নাম হচ্ছে ধারক বা ক্যাপাসিটার আর ওর বৈশিষ্ট্য কি না আধান ধরে রাখা ধারক আধান ধরে ও সঞ্চয় করতে পারে না ব্যাটারিতে সঞ্চয় করা হয়
ব্যাটারি বর্তনী থেকে আধান সঞ্চয় করতে পারে না। ব্যাটারিতে তুই কিছুটা আধান দিলি, সঞ্চয়ের কোষ আছে, ও সেটা শুধু খরচ করে। ব্যাটারি হচ্ছে বড় লোকের ছেলে, নিজে কোনো করবেন নয়, বাবা রেখে গেছে, খালি খরচা করে। আর ধারক কি, বর্তনীতে যখন লাগাবি ও কি করবে, ও নিজে আধান সঞ্চয় করবে। এবং হ্যাঁ, তোকে যখন এলও দেখিয়ে দেবো তখন দেখাবো যে ও একটা সময় সঞ্চয় করবে আবার। হ্যাঁ, মানে বছরের 6 মাস ইনকাম করে নিলাম, তারপরে মোটামুটি বাকি 6 মাস বসে গেল, এরকম একটা ব্যাপার। কিন্তু এই নয় যে ওকে আগে থেকে কিছু দেওয়া হয়েছে, ও নিজেই সঞ্চয় করে। আর ব্যাটারি কি, ওকে সঞ্চয় করে দেওয়া হয়, ও খালি খরচা করে। এটা হচ্ছে পার্থক্য। আর এই ধারক আর ধারকত্ব, এই দুটো ওয়ার্ডের মধ্যে আগে পার্থক্য বুঝলি কিনা? তা ধারকটা হচ্ছে এই বৈদ্যুতিক যন্ত্রটার নাম ধারক, আর ধারকত্ব হচ্ছে ওর যে বৈশিষ্ট্যের জন্য ও আধান ধরতে পারে। ওকে, এইটুকু আপাতত ক্লিয়ার থাকে। এবারে এখান থেকে যদি তোকে বলা হয় যে কিউ ভার্সেস ভি লেখচিত্র কেমন হবে, কিউ ভার্সেস ভি লেখচিত্র কেমন হবে, একে দেখ দেখি। হ্যাঁ, এই নিয়ে একটা আদিলের গুণ আছে, আর চেষ্টা করা যাবে। ওই বলে দেবো স্যারকে, চেষ্টা করছিলাম, হয়। যেগুলো ওই সেটা খালি অনলাইন করবো, পরীক্ষার রেজাল্টের পরে ওইগুলোর আগে গাড়িতে ফেলবো, সেই জায়গা থেকে মিমো বেঁচে যাবে। চাপ কেমন হবে সমিলি? হুম? মূলবিন্দু, মূল বিন্দুগামী সরলরেখা, ঠিক বললো? একেবারে দেখতেই তো পাচ্ছি যে কিউ ভেরিজাইজ ভি প্রথম লাইনে লেখা আছে, গ্রাফ কেমন হবে? এইটা হবে ভি, এটা হবে কিউ, এই হবে গ্রাফ। নেক্সট কোশ্চেন, ধারকত্ব স্কেলার রাশি না ভেক্টর রাশি? ধারকত্ব স্কেলার রাশি না ভেক্টর রাশি? স্কেলার রাশি, তাহলে ধারকত্ব একটি স্কেলার রাশি। হয়েছে। নেক্সট এককে আয়, ধারকত্বের একক। এসআইতে তো আমি নর্মালি বলতেই পারি সি সমান কিউ বাই ভি, বলছি মানে কি, আমি লিখতেই পারি কুলম্ব পার ভোল্ট। ধারকের যে স্পেশাল একক নাম বলা হয় সেটা হচ্ছে ফ্যারাড, মনে রাখতে হবে ধারকত্বের একক হচ্ছে ফ্যারাড। যেন লাগে এসআই একক কুলম্ব পার ভোল্ট অর ফ্যারাড, কুলম্ব পার ভোল্ট, এটা তো আমার আগের নলেজ থেকে আমি লিখলাম, অর ফ্যারাড। সিজিএস একক স্ট্যাট ফ্যারাড, আগেই বলেছি এই চ্যাপ্টারে যা হবে সিজিএস এ স্ট্যাট যোগ করে দিবি। এবার আমাকে বল দেখি, লেখ ফ্যারাড ও স্ট্যাট ফ্যারাডের মধ্যে সম্পর্ক, ফ্যারাড ও স্ট্যাট ফ্যারাডের মধ্যে সম্পর্ক। ক্যালকুলেট করে দেখা। রেস্ট ফেস্ট নিয়ে মনে হয় আদিল আবার এলো।
চেষ্টাটা করছে আর বুঝতে পারছে না, এটা হচ্ছে ব্যাপার। কত এসছে? তবিলি কত এসছে? 4। 9 × 10⁻11 এলো কিভাবে একটু বোঝা আমাদের। হ্যাঁ? এক ফ্যারাড সমান কিভাবে? তুই কি জানতি না আজকে 7 থেকে পড়া? আজকে 7 থেকে পড়া জানতি না? হ্যাঁ, তুই গ্রুপ দেখিসনি? আগের দিন কি ফাঁকি মেরে পালিয়ে গেছিস বল? আমি দরজা কটায়, আগের দিন দরজা কটায় খুলেছি, ওরে গিয়ে দেখে এসে দরজা ফরজা খুলিনি, আমার ঘর চলে গেছে। তো তুই যদি তাড়াতাড়ি এসেছিস তো আমাকে ফোন করতি। থাকে না, তাই একটু ওয়েট করতি। কবে পরীক্ষাটা দিবি বলে যাবি আজকে। তাহলে অ্যাকচুয়ালি কি হবে, 1 ফ্যারাড সমান 1 কুলম্ব/1 ভোল্ট। কেমন করে বলে মুখস্থ করে নি। তাহলে 1 কুলম্বকে স্ট্যাট কুলম্বে করলে কত? 3 × 10⁻9। আর 1 ভোল্টকে, এটা ইচ্ছে করে আমি তোদের খাতায় লেখাইনি, কারণ এইটুকু অন্তত ট্রেনে পড়েছি। হ্যাঁ, 1 ভোল্ট ইকুয়াল টু কত স্ট্যাট ভোল্ট/3। কারণ তোদের ছোটবেলায় আমি মনে রেখেছিলাম, আমার তো ভুলেই যেত যে সবার সিজিএস একক বেড়ে যায়, খালি ভোল্টেজে কমে যায়। এটাই মনে রাখতো, নাহলে অ্যাকচুয়ালি গোলা তো যে 300 হবে না 1/300 হবে। অ্যাকচুয়ালি হ্যাঁ, সবার ভোল্ট দেখবি ভ্যালু বেড়ে যায় সিজিএস ভোল্টেজেরই কমে যায়। তাহলে সবাই এবার মনে থাকবে তো কি করে আসছে, মুখস্থ করেছি। বায়োলজি পেয়ে গেছিস নাকি? 9 × 10⁻11 ফ্যারাড, বুঝেছিস? আচ্ছা, এতক্ষণ যে পড়লাম আমরা, এখান থেকে ধর আমি একটা কোশ্চেন করছি দেখ। কোন ধারকের ধারকত্ব প্লেট দুটির মধ্যেকার বিভবের উপর নির্ভর করে? এটা সত্য না মিথ্যা? কোন ধারকের ধারকত্ব প্লেট দুটির মধ্যেকার, বেসিক্যালি এই দুটো প্লেট এর মধ্যে যে বিভব পার্থক্য হবে, এটাই তো এইটা ভি, প্লেট দুটির মধ্যেকার বিভবের উপর নির্ভর করে। এই লাইনটা সত্য না মিথ্যা? মিথ্যা? তুই তো নিজেই লিখছিস পি সমান Q/V, ভি এর উপর নির্ভর করে না। হুম, আকাশ, তাহলে ওইখানেই ব্যাকেটে লিখে রাখ, ধারকত্ব আধান বা বিভব পার্থক্যের উপর নির্ভর করে না। এটা আগেও করিয়েছিলাম, মনে করে দেখ, সেই যখন পৃষ্ঠ টান করে। হ্যাঁ, মনে আছে। ওটা উল্টোটা করি আমরা ঠিক। সি সমান Q/V, তাহলে আমরা প্রথমে কি বলি, যে তাহলে কিউ এর উপর নির্ভর করে আর ভি এর উপর নির্ভর করে। এটাই সব থেকে বেশি পরীক্ষায় ভুল হবে। তাহলে কিউ ও ভি এর উপর নির্ভর করে না। হয়েছে? এবার ধারককে কিভাবে আমরা ডিনোট করব সেটা একটু দেখবো। আদির মল্লিক, এই চেষ্টা করছে সেটা, পরিশ্রম তো করছে কোনো না কোনো দিক থেকে, চেষ্টাটা করে, চেষ্টা আছে, এটা পড়াশোনার দেখ। আচ্ছা, ধারকত্বের হচ্ছে মাত্রাটা বের করে নেব। ধারকত্বের মাত্রা কি হবে?
ইকুয়াল টু কিউ বাই ভি। সব থেকে বুদ্ধিমানের কাজ কি হয় জানিস? সব থেকে বুদ্ধিমানের কাজ করে যাতে তাড়াতাড়ি করে ক্যালকুলেট পাই। কি বলছিস? কত কিউ কাটবি? ওটা ভিটাকে আবার ভেঙেছিস, সেখানেও তো সেই তোকে সেই কনস্ট্যান্টের মাত্রা বসাতে হবে, তাই না কি? সব থেকে বুদ্ধিমানের কাজ এখানে কিউ স্কোয়ার কর, এখানে একটা কিউ গুণ করে দে, এটাই তো শক্তি, তাই না? সব থেকে বুদ্ধিমানের কাজ উপরে একটা কিউ গুণ করে দে, তাহলে নিচে একটা কিউ গুণ হলো। কিউ ইন্টু ভি মানে তো শক্তি, শক্তির মাত্রাটা আমরা সহজে লিখতে পারি। আর কিউ সমান অ্যাকচুয়ালি কি আই টি, তাহলে আই স্কোয়ার টি স্কোয়ার ডিভাইডেড বাই এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। বুঝে আমাদের সেটা হবে, সেটা তো তুই মুখস্থ করি, আমার তো মুখস্থ নেই। কি এর মাত্রা সে আবার মনে রাখতে হবে। আমাকে আমাকে হঠাৎ করে বলবে আমি পারবো না, কারণ আমি জীবনে কোনো কিছু মুখস্থ করি না। ঠিক আছে? মনে থাকলে বসিয়ে দিবি, কিন্তু আলটিমেট তুই কটা জিনিস মনে রাখবি, তাই না? ইজিলি জাস্ট এটা এটা কত টাইম লাগে? সবকিছু মনে রেখে দেখছি তো পরীক্ষা দিয়ে কত পাস, তারপরে দেখা যাবে যে এমনি বসিয়ে দিলে কেমন আসে মাত্রা। এবারে যে কোশ্চেন ছিল 5 নাম্বার, 23 হওয়া উচিত। লোকজন তো বাড়িতে গিয়ে বলছে, স্বাগত যেমন বাড়িতে গিয়ে বলছে স্যার তো কঠিন কোশ্চেন করে, হঠাৎ করে সোজা কোশ্চেন করেছে তো ওই জন্যই ভুল হয়ে যাবে। মানে এটা ভালো যুক্তি এসে। এবার ধারকের কার্যনীতি, মানে ধারক অ্যাকচুয়ালি তৈরি হয় কিভাবে সেটা দেখ। দেখ একটু ভালো করে জিনিসটা শুনবি, কত ভালো করে। এটার আগেও আমি ধর একটা ছবি আঁকার চেষ্টা করছি, ঠিক আছে? এটা থাকলেই হবে। প্রথম আমি একটা প্লেট নিয়ে এসেছি, একটা পাত খালি, যে কোনো একটা পাত, বেসিক্যালি আমি সমান্তরাল পাত ধারক করাচ্ছি। ওকে, প্রথমে একটা পাত নিয়ে এসেছি, সেটা কি আছে? ধনাত্মক আধান আছে। এটা বস, তাহলে সি ইকুয়াল টু কি হবে? বেসিক্যালি কিউ বাই ভি। আরো পরিষ্কার করে বললে কিউ বাই ভি জিরো, এখানে ভি জিরো না, কিউ বাই ভি জিরো। এবার আমাকে বল, আমি যদি এর কাছে উপরে আঁকছি, এটা একটা পজিটিভ প্লেট, আমি বলেছিলাম এতে ধনাত্মক আধান আছে। আমি যদি এর কাছে একটা অনাহিত প্লেটকে নিয়ে যাই, একটা অনাহিত প্লেটকে নিয়ে যাই, কি হবে মিমো? কি আকর্ষণ করবে কি হবে? কথা বলিস না কেউ। আমি যদি একটা অনাহিত প্লেটকে নিয়ে যাই কি হবে? এদিকে মাইনাস হবে, এদিকে প্লাস হবে, কারণ কি হবে? আবিষ্ট হবে আধান। তাহলে নিকট বিন্দুতে কি হয়? বিপরীত, দূরের বিন্দুতে কি হয়? সম আধান। তাহলে এটা মাইনাস, এটা প্লাস হয়ে গেল। ওকে, এখানে জিনিসটা হচ্ছে এইটা, ভালো করে দেখ, এখানে প্লেটটা যদি দিয়ে দিই মাইনাস প্লাস। এবার তুই আমাকে বল, তুই যদি একটু লজিক্যালি দেখিস, যে আমি এই মাইনাসের জন্য বিভব বলছি ভি মাইনাস, প্লাসের জন্য বিভব বলছি ভি প্লাস, তাহলে মাইনাস আধান মানে বিভবটা মাইনাস হবে, কারণ কি? মাইনাস কিউ চার্জ। আগেই তো বলেছি বিভবের নিজস্বতা কিছু নেই, আধান যদি ঋণাত্মক হয় ও ঋণাত্মক হয়ে যায়, আধান ধনাত্মক হলে ও ধনাত্মক হয়ে যায়। তাহলে বেসিক্যালি মোট বিভব সমান তো এইটাই বলবো, দেখ ভালো করে, লজিক ভালো করে দেখ। ভি ড্যাশ সমান তাহলে ছিল কত? ভি জিরো, ভি মাইনাস গেল, ভি প্লাস গেল, মাইনাসটাকে বিয়োগ করে দিয়েছি, প্লাসটাকে যোগ করে দিয়েছি, এটাই তাহলে এখানকার মোট বিভব। এবার তুই নিজে লজিক্যালি ভাব, যে এই যে দুটো বিভব আছে, একটা ঋণাত্মক একটা ধনাত্মক, এদের মধ্যে কে বড়? এসটি ধনাত্মক বিভব, ধনাত্মক আধানের জন্য বিভবটা বড়, ধনাত্মক আধানের জন্য বিভবটা বড়। কেন বড়? ধনাত্মক আধান
কেন সমাধানিত আবিষ্কার, সমাধানিত আবিষ্কার কে বড়? বিভবের মান কার বেশি? তাহলে কে বড় হবে? এখানে উল্টো লেখা আছে, আমি ওটাই দেখছিলাম কতজন হ্যাঁ বলে দিস। তাহলে প্রথম কথা, যে কাছে আছে তার বিভব বেশি। আগে বল, তাহলে কার বিভব বেশি? এখানে ঋণাত্মকের বিভব বেশি। তার মানে ঋণাত্মকের বিভব মানে খুব সিম্পলি যদি বলা হয় যে ভি মাইনাস, এটার দেন কি হবে? আকাশ বোঝে, স্যার যখন জোর করে কিছু বোঝাতে যায় সেটা উল্টোই বোঝায়। Okay? তাহলে ভি মাইনাস গ্রেটার দেন ভি প্লাস, কারণ কি মাইনাস কাছে আছে। কারণ আমার ফর্মুলা কি ছিল? কে কিউ বাই আর, যে কাছে তার বিভব বেশি। কিন্তু দুজনে থাকার জন্য সমস্যাটা কি হচ্ছে একবার ভেবে দেখ, মাইনাস চাইবে কাছে আছে, তাহলে বিভবের মান বৃদ্ধি করবে, আর প্লাস কি করবে? বিভবের মান কমাবে। হ্যাঁ, মাইনাস হয়তো একটু বেশি বাড়াচ্ছে কিন্তু প্লাস তো কমিয়ে দিচ্ছে। আমাকে বল, আমি ভালো ধারক কখন হবে? বিভবের মান বেশি হলে ভালো না কম হলে ভালো? এই লজিকটা বুঝতে হবে, বিভবের মান যত কমবে তত ভালো। তাহলে আমার এ মাইনাস, এ তো বিয়োগ হচ্ছে, মাইনাসটা কি চাইছে? বিভবের মান কমাতে। আর প্লাস কি করছে? যোগ করে আবার কি হচ্ছে? বাড়িয়ে দিচ্ছে। মানছি যে মাইনাসটা একটু বড়, কিন্তু তুলনামূলক বড় হলেও কি আছে, কতটা আর কমবে? কারণ তুই নিজে ইকুয়েশনে লিখছিস যে মাইনাস ভি মাইনাস প্লাস ভি জিরো, তাহলে সমস্যা কে করছে বল? সমস্যা করছে প্লাসটা। কারণ এ অনেকটা ভ্যালু কমাচ্ছিল, ধারকত্বের মান অনেক বেড়ে যাচ্ছিল, কিন্তু প্লাস এসে আবার কি হচ্ছে? বাড়িয়ে দিচ্ছে। তাহলে কি করতে হবে? যে সমস্যা করবে তাকে সরিয়ে দিতে হবে। তাহলে কি করবো? প্লাসটাকে সরাবো। সরাতে গেলে কি করি আমরা? গ্রাউন্ড করে দেবো। আর পৃথিবীর সঙ্গে কানেক্ট করে দিলে এই প্লাস আধানটা আউট হয়ে যাবে। বোঝা গেছে? ধারক কেন গ্রাউন্ড করা হয় সেটা বোঝা গেছে? ঠিক আছে? তাহলে তুই যখন আঁকবি ফার্স্ট এ প্লাস এটা, এটা এ এটা বি, জাস্ট এই ইকুয়েশন লিখলে তোর মাথায় থাকবে। তারপর এটা গ্রাউন্ড করে দিবি, তখন শুধু কি হচ্ছে? এই প্লাসটা লেখার দরকার নেই, তখন গ্রাউন্ড করে দিতে আউট হয়ে গেল এটা, শুধু মাইনাসটা থাকবে। এই তার একটা ধারক। খাতায় ছবিটা এখানে, ধারকের কার্যনীতি ছবিটা এঁকে রাখতে হবে। ছবিটা আঁকা থাকলেই পুরো কার্যনীতি কিন্তু মাথায় থাকবে। আগে এটা 3 নাম্বার আসতো পরীক্ষায়, লিখতে হতো। ওদের দুটো পাথের মধ্যে বিভব পার্থক্য, আমাদের দুটো পাথের মধ্যে বিভব পার্থক্য বুঝতে পারলাম। বাইরের ভোল্টেজের সঙ্গে তো সম্পর্ক নেই, ও কতটা আধান নিল, ও প্রথম প্লেটে যতগুলো আধান স্টোর করতে পারবে তার সম আধান উল্টো প্লেটে আবিষ্ট করবে। সেই দুটো আধানের জন্য, তার মানে কি ডিপেন্ড করবে, এই যে ধারকত্ব কার কার উপর নির্ভর করে, আরো পরিষ্কার করে এবার লিখতে পারবো, ওদের মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করবে। ঠিক আছে? কারণ প্লেট দুটির মধ্যবর্তী দূরত্বের উপর বিভব নির্ভর করবে। সেগুলো পরে পরে আসবে। আর ভারতবর্ষের জিডিপি বাড়লো কি কমলো তাতে আমার সংসারের তো কিছু এফেক্ট নেই। আগে এটা বল।
লোকজনকে খবর রাখে, বল নিজের সংসার চালাতে গেলে একটু ভারতবর্ষের জিডিপি দেখতে যায়। আর বলবি হ্যাঁ তোর জন্য মানে জিডিপি বাড়লো কি কমলো লোকজন দেখেও না, এই এটার দাম কেন বেড়ে গেল এটাই হচ্ছে চিন্তা। পশ্চিমবঙ্গের মানুষদের এখন সারাদিন তো ওই চিন্তা, মোটামুটি দেখি মাসের প্রথম সপ্তাহ কি 10 দিন মোটামুটি এই গ্রামীণ যে ব্রাঞ্চ গুলো হয়েছে দেখবি ছুটতে, মানে লক্ষ্মীর ভান্ডার টাকাটা ঢুকলো কিনা, ঠিক আছে এখন আবার ঠিক আছে বেকার ভাতার টাকাটা ঢুকলো কিনা, মানে আলটিমেট মানে ব্যাংক গুলো ওই জন্য দেখবি ছোট ছোট ব্রাঞ্চ করেছে এই কারণে, আর কিছু নয়। কারণ ব্যাংকের মেন ব্রাঞ্চে এ পাসবুকে লক্ষ্মীর ভান্ডারের টাকাটা ঢুকলো কিনা, এবার তুই বল সামনে 25 জন দাঁড়িয়ে আছে, তার মধ্যে 15 জন দাঁড়িয়ে আছে লক্ষ্মীর ভান্ডার টাকা ঢুকছে কিনা ওইটা চেক করে দেবো। নিমে লক্ষ্মীর ভান্ডার পাস নাকি? হ্যাঁ, ওরা তো বয়স হয়নি। আচ্ছা, এরপরে ধারক বেসিক্যালি দেখতে কেমন হয়, মানে আমরা সার্কিটে যে ড্র করব ধারককে লিখবো কিভাবে, এইরকম দুটো দাগ, এটা হচ্ছে ধারক, বোথ সাইডে লাইন থাকবে, তার মানে এইটা যেন দেখতে না ভুল হয়। ব্যাটারি যখন হয় তখন একটা বড় একটা ছোট করি, মনে করে দেখ ধারকের দুটো লাইন সমান, সিম্বলটা কিন্তু জানতে হবে। এবং যে ধারকের মান ধ্রুবক তাকে এইভাবে লেখা হয়, যে ধারকের মান পরিবর্তনশীল তাকে কি করা হয়, একটা তীর চিহ্ন দিয়ে কেটে দেওয়া হয়। যেমন রোধেও ছিল পরিবর্তনশীল রোধ আর নর্মাল রোধ, ধর তুই একটা বলছিস যে 10 ওহম রোধ, তাহলে ওর মান ফিক্সড। আবার এটাও হতে পারে তো 10 একটা রোধ যার মান পরিবর্তনশীল, আর তুই নিজেই চেঞ্জ করতে পারিস রোধের মান। প্র্যাকটিক্যাল না এখনো মনে হয় করিসনি রিওস্টেট ইউজ করবি, মিটার বিট যখন করবি সেখানে দেখবি রোধের মান পরিবর্তন করা যায়। অঙ্কিত বলে আমার আবার প্র্যাকটিক্যাল তোদের টিআইসি তো মানে প্রতি 15-20 দিন ছাড়া ছাড়া একবার করে ফোন করে, তাহলে কি একজন পাওয়া যাবে না? ঠিক আছে, আমি দেখি প্রথম কথা হচ্ছে এমএসসি পাস করা ছেলে যাবে না, গ্রাজুয়েশন পাস ছেলে 5,000 টাকা দেবেন বলুন, তাহলে আমি দেখতে পারি, তার আগে না। বলবেন 2,500 টাকা দেবো কি 3,000 টাকা দেবো, এদিকে চাই এমএসসি পাস, ভুলে যাবে। হ্যাঁ, পজিটিভ নেগেটিভের সাইনটা আলাদা আছে, ভালো কোশ্চেন করলি তুই, তাহলে প্লাস মাইনাস বুঝবো কি করে, ভালো কোশ্চেন করেছে সেটা হচ্ছে বুঝবো এখান থেকে। এই দেখ এই 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 যে দুটো তার থাকে না মার্কেটে, এই এরকম ক্যাপাসিটার দেখতে পাবি তুই যখন প্র্যাকটিক্যাল করতে হবে, এই যে দুটো তার থাকবে দেখবি, এর একটা বড় হয় একটা ছোট হয়, যে তারটা বড় হয় সেটা হচ্ছে পজিটিভ, আর যেটা ছোট হয় সেটা হচ্ছে নেগেটিভ। হ্যাঁ, হ্যাঁ, না ওরা জানে, ওর দুটো কানেকশন থাকে ওরা জানে, ওরা জানে যারা কানেক্ট করে তারা জানে, ঠিক আছে। প্লাস মাইনাস থাকে, ওই আমাদের কলেজের ল্যাবে যখন প্র্যাকটিক্যাল করতাম কিছু ছেলে পুলে থাকে তো নিজে তো প্র্যাকটিক্যাল করেই না, লোকজনকেও করতে দেবে না, কি করতো অফ টাইমে দেখবি লোকজন প্র্যাকটিক্যাল করছে, ওরা কি করতো যেখানে ক্যাপাসিটার রাখা আছে এখানে এসে কি করতো এইটাকে কাঁচি দিয়ে কেটে ছোট করে দেবে, ঠিক আছে। আর তুই যখন প্র্যাকটিক্যাল করতে যাবি তুই দেখবি এটা হচ্ছে কি নেগেটিভ, এটা পজিটিভ। ক্যাপাসিটারের উল্টো ব্যাপারটাই ভেবে দেখ, রোধ এ যেমন সঞ্চয় করে সে বাধা দেয়, তো একে তুই যখন লাগাবি সে তো রোধের মতো কাজ করবে, ভ্যালু কিছুতেই পাবি না তুই, ঠিক আছে। মানে নিজে প্র্যাকটিক্যাল করুক না করুক, ঠিক আছে, বুদ্ধিটা আছে মোটামুটি এই কারবার করতো। ওই জন্য আমি প্র্যাকটিক্যাল করতে গেলে আগে আগে মেপে নিতাম, ঠিক আছে। না আমার ফিজিক্স অনার্স ভর্তি হয়েছে মানে টুকটাক পড়াশোনা করেছে কলেজে, বলছি তো তখন আর প্র্যাকটিক্যাল এরকম না করে এইসব কারবার করতো, ওই জন্য আমি আগে মেপে নিয়েই করতাম, কারণ একবার ফেসেছিলাম আর কি।
সারাদিন প্র্যাকটিক্যাল মেলেনি, তারপরে দেখি এই অবস্থা করে রেখেছে। ঠিক আছে, চেষ্টাটা দেখে নে ছেলেটা। ঠিক আছে, দেখুন সিরিয়াস হয়ে গেছে, চেষ্টাটা কিন্তু চালিয়ে যাচ্ছে। নেক্সট হেডিং কর। আচ্ছা, এখানে দুটো জিনিস কিন্তু বলাবি না, পরিষ্কার প্রথম থেকে বলি। একটা আসবে গোলীয় ধারক। গোলীয় ধারক মানে তুই তৈরি করবি সেটা দুটো গোলাকার প্লেট নিয়ে, দুটো গোলক নিয়ে বেসিক্যালি, এটা গোলীয় ধারক। গোলীয় ধারকের ধারকত্ব আলাদা জিনিস। আর যে কোনো একটা গোলীয় পরিবাহীর ধারকত্ব এমনিও থাকে। তাহলে আমরা ফার্স্ট হেডিং কর, গোলীয় পরিবাহীর ধারকত্ব নির্ণয়। কারণ পৃথিবী একটা গোলীয় পরিবাহী, পৃথিবীর কিন্তু নিজস্ব একটা ধারকত্ব আছে, কত আছে সেটা দেখতে পারি। গোলীয় পরিবাহীর ধারকত্ব নির্ণয়। আদিল আদিল ভয় ফোনটা করেনি, কারণ জানে ফোন যদি এখন করি আমার সর্বনাশ কেউ আটকাতে পারবে না। ওই মাঝে মাঝে একটু এসে ওর চেষ্টাটা চালাচ্ছে, এই একটু বাড়িতে বসে খেতে খেতে আর ব্যাসার্ধে একটা গোলক নিয়েছি, ধরা যাক এতে কত কিউ আধান আছে। তাহলে সমীর বল ধারকত্ব কত হবে, ভি কত? কে কিউ বাই আর, এই তো কে কিউ বাই আর, তাই না? বেসিক্যালি আমি আগেই তো বললাম যে ধারকত্ব নতুন করে পড়ার কিছু নেই, তুই পুরোটাই পড়ে নিয়েছিস, খালি শুধু কি ভি গুলোকে বসাতে হবে। তাহলে পরিষ্কার কথা দেখ, সি সমান কি হবে, কিউ বাই ভি। ভি সমান কত পড়েছিস, কে কিউ বাই আর। তাহলে অ্যাকচুয়ালি আরটা উপরে চলে গেল, তাহলে কত হলো আর বাই কে। আর একটু পরিষ্কার করে বললে 4 পাই এপসাইলন 0 আর, তাই তো? 4 পাই এপসাইলন 0 আর। তাহলে একটা গোলীয় পরিবাহীর ধারকত্ব কত হবে, 4 পাই এপসাইলন 0 আর। এটা কোন পদ্ধতিতে? এসে তাহলে সিজিএস এ কত হবে, এখান থেকে দেখ, সিজিএস এ শুধু আর হবে। আগে এই কায়দা করে কোশ্চেন দিত, এবার ওই যে কি কঠিন কোশ্চেন এসছে রে, কি দিত, দেখা হয় যে গলীয় পরিবাহীর ধারকত্ব ওর ব্যাসার্ধের সমান। তাহলে কি করতে হতো, এই পুরোটা এইটুকু ক্যালকুলেট করে তোকে শুধু লিখতে হতো সিজিএস পদ্ধতি থেকে ইকুয়াল টু 1, তাহলে সি সমান আর। 2 নম্বর, তাহলে দেখাও যে গলীয় পরিবাহীর ধারকত্ব, মানে বেসিক্যালি লিখে রাখ সিজিএস পদ্ধতিতে গলীয় পরিবাহীর ধারকত্ব ব্যাসার্ধের সহিত সমান। নিউমেরিক্যাল করতেও সুবিধা হবে, কারণ তুই যদি সিজিএস এ নিয়ে চলে যাস তাহলে দেখবি কি 2 সেন্টিমিটার ব্যাসার্ধ মানে 2 স্ট্যাট ফ্যারাড ধারকত্ব, কোনো চেঞ্জ করার দরকার নেই। বললাম তো তড়িৎ ক্ষেত্রের থেকে এগুলো অনেক সোজা। এখন সোজাই চলতে থাকবে, কোনো ঝামেলা নেই। আমার ম্যাগনেটিক একটু বোঝার আছে, আর বোঝার কিছু মেমো সোজা তো, কঠিন নেই। হ্যাঁ, আমার কাছে তো সবই সমান। বাড়িতে গিয়ে পড়তে বললে তো আমি বলবো যে সোজা না কঠিন, বুঝিস? সে তো সে পরশু দিন রাত্রে একবার বসছিলি লাস্ট। হ্যাঁ, কাল রাত্রে বসছিলি। হ্যাঁ, এরকম কোনো ব্যাপার নেই, ওখান থেকেও 8 আসবে, এখান থেকেও 8 আসবে, প্রত্যেকটা ইউনিট থেকে 8 নাম্বারই আসবে, মানে 8টা করে আসবে। কোথাও থেকে বেশি কম এরকম তো ব্যাপার নেই। তড়িৎ ক্ষেত্রে চ্যাপ্টারটা বড়ই, দেখতে পেরি 1 মাস, পুরো 9টা ক্লাস, মানে পুরো 1 মাস লেগেছে তড়িৎ ক্ষেত্র পড়া, 8 ঘন্টার ক্লাস হয়েছে। আচ্ছা, এবার পৃথিবীর ধারকত্ব নির্ণয় কর। পৃথিবীর ধারকত্ব সিজিএস ও এসআই কত? 6400 কিমি।
সিজিএস ও এসআই পদ্ধতিতে পৃথিবীর ধারকত্ব নির্ণয় করে ফেল। এটা কিন্তু দেবে এমসিকিউ। বেসিক্যালি এর মানে 7.11 ইন্টু 10⁻⁴। হ্যাঁ, কে তোর আসেনি? হ্যাঁ, এমন একটা হাব ভাব করছি যেন মারাত্মক একটা কঠিন ক্যালকুলেশন দিয়ে দিয়েছি। 4π(x(i) এর মান কত? 1/9 ইন্টু 10⁻⁴। এটা জানতে হবে। এটাই তো ভুল করছি, ওইটা তো আর মেলানি, বলে কি হলো ব্যাপারটা। আমিও তো জানি ভুলটা কোথায় করেছি। নেক্সট 6400 কিমি, কিমি থেকে মিটার করতে হবে। এবার এটা হিসেব কর। তাহলে 5 9 মানে এদিকে কত? 10⁻⁴। 64/7, 7.1। আর সিজিএস এ করলে প্রচুর কঠিন ক্যালকুলেশন মিমো, বুঝতেই পারছিস। হ্যাঁ, একে মিটার করলে 1000, সেন্টিমিটার করলে 100। হয়েছে। আচ্ছা, এই যে ধারক গুলো আমরা এই ব্যবহার করব, আপাতত আমাদের সিলেবাসে যা আছে, ধারক মূলত ধর 3 প্রকার করব আমরা। একটা হচ্ছে সমান্তরাল পাত ধারক, তাহলে মূলত 3 প্রকার ধারক। নাম্বার 1 সমান্তরাল পাত ধারক, নাম্বার 2 পোলীয় ধারক, নাম্বার 3 চোঙাকৃতি ধারক, সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটি। আমরা ওগুলো হচ্ছে সিলিন্ড্রিক্যাল, একদম পাখাতে যেগুলো থাকে সেগুলো সিলিন্ড্রিক্যাল। ওকে, সমান্তরাল পাত ধারক থেকেই শুরু করি নাকি? সোজা জায়গা থেকে যাওয়াই ভালো জীবনে। মানে আমি তো অ্যাকচুয়ালি কিছু করাবো না, করবি তোরাই, জাস্ট হেল্প করবো। আগেই বলে দিয়েছি, ওই জন্য আগের প্রায় একটা ক্লাস আমি করিয়েছি যাতে আমাকে এখন বকতে না হয়। বিভব, বিভবই বলছি, তুই বিভব বই খুলে পড়, যে কোনো বই দেখে নে। বিভবের যে পরিমাণ তোদেরকে নিউমেরিক্যাল অঙ্ক করেছি, এত কিছু কোথাও আছে কি? এত কিছু তো কোথাও নেই। আর বিভবেও আবার কটা ক্লাস হয়েছে অ্যাকচুয়ালি? দুটো, আবার 1 ঘন্টা, 5 ঘন্টার ক্লাস কেউ করে না। হুম, পড়েছিলে ট্রেনে? ওই ওই যে পড়েছো K3/R, এই ফর্মুলা দিয়ে তো অঙ্ক হয়ে যাবে। শেখার আছে অনেক কিছু।
আচ্ছা, ভদ্র সভ্য ভাবে আগে ছবিটা এঁকে ফেল। প্রথম যেটা আমরা করেছিলাম সেটাই তো সমান্তরাল পাত ধরে। এদিকটা প্লাস আউট হয়ে যাবে, মানে এদিকটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, এরকম করে এঁকে রাখো। এবার আমি তোকে বলে দিচ্ছি, এই প্লেট দুটির মধ্যবর্তী দূরত্ব ধর টি। সুন্দর করে ছবিতে লিখে নিবি। এখানে একটা সমস্যা হলেও হতে পারে। পরে কেন গোলাপি? প্লেট দুটোর নাম দেওয়ার দরকার নেই। কেন দিলাম না? মানে প্লেটের প্রস্থচ্ছেদ বা ক্ষেত্রফলটাকে এ নেবো, তাহলে এ আর এ গুলিয়ে ফেলবো। দুটো প্লেট দেখতে পাচ্ছি, সবসময় নাম দিতে হবে, কথা আছে। ওকে, এই পর্যন্ত আগে ছবি এঁকে নে। এবং আমি ধরে নিচ্ছি, ধর এখানে একটা পরাবৈদ্যুতিক মাধ্যম আছে, লিখে দিচ্ছি পরাবৈদ্যুতিক মাধ্যম। যার পরাবৈদ্যুতিক ধ্রুবক কে। হয়েছে? আচ্ছা, একটাতে স্টেপ গুলো যদি ক্লিয়ার করিস, সব ক্যালকুলেশন হয়ে যাবে। আমার কথা মতো একটাতে স্টেপ ক্লিয়ার কর, তাহলে প্রথম কথা, এর বিভব বের করতে গেলে তুই কিন্তু সহজে বের করতে পারবি না। এই দুটো প্লেটের মাঝখানের বিভব কত, তুই কি করে বের করবি? বের করানো সম্ভব নয়। তাহলে স্টেপ একবার ক্লিয়ার কর, কোথা থেকে আসছে। ফার্স্ট লাইন হচ্ছে দুটো প্লেটের মধ্যেকার তড়িৎ ক্ষেত্র বের করো। দুটো সমান্তরাল প্লেট, একটার জন্য তড়িৎ ক্ষেত্র কত ছিল? গাউসের থার্ড অ্যাপ্লিকেশন সিগমা বাই 2 এপসা 0। সিগমা বাই 2 এপসা 0 মনে পড়ছে? তারপরে দেখ, মনে করে দেখ, একটাতে যদি প্লাস সিগমা হয়, একটাতে যদি মাইনাস সিগমা হয়, তাহলে মাঝের তড়িৎ ক্ষেত্র কত ছিল? আমি এখানে একবার দেখাচ্ছি। একটাতে প্লাস সিগমা, হ্যাঁ, একটাতে মাইনাস সিগমা। এগুলো কিন্তু সব করিয়ে গেছি। কেন করিয়ে গেছি? যে আজকে বলবো না বলে। তাহলে এখানে টোটাল তড়িৎ ক্ষেত্র কত হচ্ছিল বল? সিগমা বাই এপসা 0। এটা হচ্ছিল 0, এটা হচ্ছিল 0, তাই তো? তাহলে পরিষ্কার কথা প্রথম লিখবো যে প্লেট দুটির মধ্যবর্তী অবস্থানে তড়িৎ ক্ষেত্রের মান, শুনে নে, পুরোটাই নিজেরা লিখবি। তড়িৎ ক্ষেত্রের মান সিগমা বাই এপসা 0, ফার্স্ট লাইন। ওকে, তড়িৎ ক্ষেত্র কেন লিখলাম? কারণ বিভব লিখবো তারপর। তাহলে বিভব কত হবে? ভি সমান ই ইন্টু আর। এখানে মধ্যবর্তী দূরত্ব কত বল? টি। তাহলে বিভব কত হবে? সিগমা বাই এপসা 0 ইন্টু টি। একবার একটা স্টেপ ক্লিয়ার করে নে, সব ক্যালকুলেশন পেরে যাবে। সিগমা বাই এপসা 0 ইন্টু টি, এটা কি গেল? বিভব। তারপরে তো সেই একই কথা, সি সমান কিউ বাই ভি। এবার সিগমাটাকে শুধু কি করবি? কিউ বাই এতে ভেঙে নিবি। সিগমাটাকে কিউ বাই এতে ভেঙে নিবি, এ ভাগ করতে চলে আসবে বরাবর। এবার সিগমা বাই এপসা 0 কিন্তু এখানে কিন্তু সিগমা বাই এপসা 0 না, এখানে কত হবে? আমি পরাবৈদ্যুতিক মাধ্যম দিয়েছি মানে সিগমা বাই কে এপসা 0। শুরুর দিন থেকে বলছি, পরাবৈদ্যুতিক মাধ্যম থাকলে কি হয়? এপসা 0 সঙ্গে কেটে গুণ হয় না? তখন তো শুধু এপসা। এই রিলেশনটা মনে আছে তো? না এই রিলেশন ভুলে গেলে আবার? আরপিন, কি নাম বলে দিয়েছি মনে হচ্ছে না? এখন আসলে নামটা অভ্যাস হয়ে গেছে, ওটা ঠিক নাম বলে গেছে। আফরিন। তাহলে পরিষ্কার কথা ছিল যে যখনই পরাবৈদ্যুতিক মাধ্যম থাকে তখন সেটা হচ্ছে এপসা 0 এর সঙ্গে গুণ হয়ে যায়। শুরুর দিন থেকে দেখে এসেছি। তাহলে আমার এখানে তো কে নিয়েছি, মানে কেটাকে গুণ করতে হবে। তাহলে প্রথম লাইন হবে প্লেট দুটির মধ্যবর্তী অবস্থানে তড়িৎ ক্ষেত্র সিগমা বাই কে এপসা 0, ফার্স্ট লাইন। তারপর লাইন হবে বিভব সমান সিগমা বাই কে এপসা 0 ইন্টু ডি। তারপরের লাইন হবে ধারকত্ব সমান, তাহলে সি সমান কিউ বাই ভি। ভি সমান বলছিস কত? সিগমাটাকে ভেঙে নে, কিউ বাই কে এপসা 0 ইন্টু ডি। এটাকে যদি তুই বসাস, কিউ কিউ কেটে যাবে, তাহলে কে এ এক্সা 0 বাই ডি।
এই সমান্তরাল পাত ধারকের ধারকত্বের রাশিমালা। আমরি কিছু নয়, এইগুলোকে 3 নাম্বার করে আগে দিত, খালি খালি চিৎকার করে বলতো ফিজিক্স কোশ্চেন করি না, বরং ভালো ছিল বলে ওই 3 নাম্বারের জিনিসকে এখন 1 নাম্বারে করতে হবে, থিওরিটিক্যাল ভালো ছিল, এগুলো 3 নাম্বার করে আসতে হবে, সেটাকে এখন তোকে 1 নাম্বারে নিউমেরিক্যাল করে বসাতে হবে। সারা বছর পড়াশোনা করিনি, কারোর নামে তো একটা দোষ চাপাতে হবে, ওই আগে ফিজিক্সটা লোকজন বিশ্বাস করে না, ফিজিক্সটা করে নিচ্ছিল। ঠিক আছে তো, এবার অন্য চাইলে মধ্যবর্তী মাধ্যমটি বায়ু হলে এটাকে 1 করে লিখে দেয় আলাদা করে একবার। মধ্যবর্তী মাধ্যমটি বায়ু হলে তাহলে অঙ্কিত বল বায়ুর ক্ষেত্রে কে এর মান কত? বায়ুর পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কত? কি নেই, কি বলতে চাইছিস? আমি বললাম তো উত্তরটা মনে হচ্ছে, এরকম শুনে নি, 1 হবে 1, বায়ু যদি হয়ে যায় কত হবে? 1 হবে, লিখে রাখ। হয়েছে? কিন্তু এই যে তুই সি এর ভ্যালুটা লিখলি, এটা কিন্তু এসআই পদ্ধতিতে লিখেছিস, ভালো করে দেখ, এটা এসআই পদ্ধতিতে লিখেছিস, কারণ সিগমা বাই এফসা জিরোটা এসছে কত, 1/4 পাই এফসা জিরো বসিয়ে তো, এটা তুই এসআই পদ্ধতিতে লিখেছিস, তাহলে পাশে তীর চিহ্ন দিয়ে লিখে রাখ এসআই পদ্ধতিতে। তাহলে সিজিএস পদ্ধতিতে কত হবে সি? ঠিক আছে, এফসার জায়গায় খালি কত বসিয়ে দেবো, এফসা জিরোর জায়গায় 1/4 পাই, দেরিতে হয়ে যাবে, এফসা জিরোর জায়গায় 1/4 পাই বসিয়ে দে। কারণ এগুলো ছোট ছোট আকারে কিন্তু কোশ্চেন দেবে, তার জন্য আমাদের রেডি থাকতে হবে। হয়েছে? তাহলে যদি তোকে জিজ্ঞেস করে যে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, এবার তুই বলতেই পারবি, তাহলে কি আছে, প্রস্থচ্ছেদের উপর নির্ভর করে, মধ্যবর্তী দূরত্বের সঙ্গে ব্যস্তানুপাতিক, আলাদা করে লিখবি, এফসা জিরো আছে মানে কি মধ্যবর্তী মাধ্যমের উপর নির্ভর করে, আলাদা করে লিখতে পারবো, এটা লেখাচ্ছি না। এইবার আসি সেকেন্ড কেস, এটার অনেকগুলো কেস স্টাডি হবে। কেস 1, জিনিসগুলো সোজাই, সোজা তোর না কঠিন লাগছে তো বুঝলি, সোজা না করি, হ্যাঁ, সোজা ওয়ার্ডটা বলবি না, এটা হচ্ছে ব্যাপার। আগের মতনই, ধর এই মধ্যবর্তী দূরত্ব এটা কত ডি, সবসময় প্লাস মাইনাস দেবো সেটাও কথা নেই, এরকমই জাস্ট আনলাম, এটা ডি, তাহলে এটা কত হবে? এখানে কি করেছি, এই পোর্শনটাতে আমি দিয়েছি বায়ু, এখানে দিয়েছি এটা পরাবৈদ্যুতিক মাধ্যম, যার পরাবৈদ্যুতিক ধ্রুবক কি, তার মানে যে ধারকত্ব কত,
বিভিন্ন রকম কম্বিনেশন দিয়ে কোশ্চেন দেবে, তার জন্য আমাকে প্রস্তুত থাকতে। আচ্ছা দাঁড়া, একটা জিনিস করে নিলে ভালো হয়, সেটা করলে এটা তাড়াতাড়ি হয়ে যাবে। তুই এক কাজ কর, প্রথমেই হচ্ছে জেনারেল কেসটা করে নে, তাহলে তোদের খাটনি কমে যাবে। এত কেটে কি করো, এইটা লেখ K1, এটা লেখ K2, দুটোই পরাবৈদ্যুতিক মাধ্যম নিয়ে নেয়। তাহলে যখন বায়ু করবো কি করবো, একটাকে 1 করে দেবো না? তাহলে এটা কি করব, দেখ ভালো করে আগে। এই মাধ্যমের ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রে কত হবে, সিগমা বাই K1 এপসিলন 0, সেম স্ট্রাকচার। এটা গেল কি তড়িৎ ক্ষেত্র, E1। তাহলে বিভব কত, সিগমা বাই K1 এপসিলন 0 ইন্টু টি। হলো। একই হবে সেকেন্ড মিডিয়ামে যখন চলে যাব, তাহলে বল এর তড়িৎ ক্ষেত্রে কত, সিগমা বাই K2 এপসিলন 0 E2। তাহলে এর বিভব কত, সিগমা বাই ইন্টু ডি মাইনাস টি। এই পর্যন্ত নিশ্চয়ই কারো সমস্যা নেই, তাই তো? এবার কাজ কি হবে, দুটো বিভবকে যোগ করে দেবো, তারপরে সি সমান কিউ বাই ভি। তাহলে দুটোকে অ্যাড করে দে, মোট বিভব হ্যালো, হ্যাঁ ওই 9:15-20 দিকে ট্রেন ধরবো। ওই জগন্নাথ। ঠিক আছে, তোমরা কি পৌঁছে গেছো? ও ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আমি ফোন করবো, হাওড়ায় গিয়ে ফোন করে দেবো, ঠিক আছে। হুম, ঠিক আছে। তাহলে মোট বিভব কি হচ্ছে, দুটো অ্যাড হয়ে যাবে। তাহলে সিগমা বাই K1 এপসিলন 0 ইন্টু টি প্লাস সিগমা বাই K2 এপসিলন 0 ইন্টু টি মাইনাস টি। এবার দেখ কি কি কমন যেতে পারে, সিগমা বাই এপসিলন 0 টি বাই K1 প্লাস টি মাইনাস টি বাই K2, এইভাবেই লেখা থাকে। বেশি জীবনের সমস্যা বাড়িয়ে লাভ। ওকে, আর গুণ ফোন করে দিলে কি হবে বলতে, মনে রাখতে পারবি না, স্ট্রাকচার মনে রাখবো সবসময়। তাহলে সি সমান আকাশে গুণ করে দিয়েছিস, তাই তো? হ্যাঁ, কি লাভ আছে পরের, সেই তো মনে রাখতে পারবি না, সববার ক্যালকুলেট করতে হবে। স্ট্রাকচারে করে রাখবি, এই সিগমাটাকে না হয় আমি ভেঙে নিলাম, সিগমা সমান কত, কিউ বাই, স্ট্রাকচার ইজিলি মনে থাকবে। আর তুই সি সমান বলছিস কি, কিউ বাই ভি, তাহলে অ্যাকচুয়ালি কিউটা কেটে যাবে। তাহলে দেখ উপরে থাকবে এ এপসিলন 0, খুব ইজিলি মনে থাকবে, দেখ প্রত্যেকের বেদ ডিভাইডেড বাই পরাবৈদ্যুতিক ধ্রুবক, যতগুলো মাধ্যম দেবে। তোকে আমি দুটো দিয়েছি, তোকে ধর 5টা মাধ্যম দিয়ে দিল, তাহলে তুই কি করবি, এ ইন্টু এপসিলন 0 ডিভাইডেড বাই T1 বাই K1 প্লাস T2 বাই K2 প্লাস T3 বাই K3, যটা দেবে বসিয়ে দিবি, অসুবিধা তো নেই। এই স্ট্রাকচারেই লিখে রাখবে, তাহলে ইজিলি নিউমেরিক্যাল করতে পারবে। ক্লিয়ার না, ক্লিয়ার না, বুঝাই, বুঝেছিস তুমি? এবার কথা হচ্ছে, যদি আমি এটাকে বায়ু মাধ্যম করে দিই, কেস 2, একই রকম ছবি আঁক, এটা বায়ু মাধ্যম, তাহলে এটাকে আমি কি লিখবো, কে। একই কথা বলেছি, দুজন ছিল বলে 1 2 লিখেছি, একজন থাকলে তো 1ই লিখবো।
তাহলে এরপরে একই রকম ছবি আঁক, এটা হচ্ছে বায়ু, এটা হচ্ছে কে পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট মাধ্যম, দিয়ে লিখে ফেল। মানে দেখ অ্যাকচুয়ালি পুরো ক্যালকুলেশন তো দরকার নেই, খালি আমি এইখানটাই বসিয়ে দিলেই তো হলো। তাহলে কি হবে অ্যাকচুয়ালি এ এফসা জিরো, এটা শুধু কি হবে বল টি, মানে কে ওয়ানটা অ্যাকচুয়ালি কে ওয়ান ইকুয়াল টু ওয়ান, কে টু ইকুয়াল টু কে, এই তো ব্যাপার। তাহলে এটা শুধু টি হবে প্লাস ডি মাইনাস টি বাই কে। মানে তুই যদি স্ট্রাকচারে একটু ভেবে রাখতে পারিস জিনিসগুলো খুব সোজা, আর না হলে কিন্তু মনে হবে কি একটা কঠিন, মানে অপশন দেখেই লোকজন কোশ্চেন ছেড়ে দেয়। অপশন তো এরকমই থাকবে, তুই ভাবে এরকম একটা অপশন দেওয়া থাকবে চারটে, সে কোশ্চেনটা দেখতি অঙ্কিতা, ফলে তুই পর ওর দরকার হলে ছেলে ইয়ে দিয়ে পেন একটা কোশ্চেন কোশ্চেন চাপা দিয়ে রাখবে, ওর দেখবো না ওটা, ঠিক আছে। শেষ কালে একদম ট্রাই মারাবে, কাউকে বলবো বলতো রে দাগের কোশ্চেনটা কি হবে, দাগ নাম্বার যদি মিলবে না, দাগ মিলাবি না পরীক্ষায় আবার, এতদিন অভ্যাস আছে তো। না লোককে বলবি 33 নম্বর দাগের কোশ্চেনটা কি হবে, দেখবি। অ্যাকচুয়ালি হয়েছিল, মানে তোদের দোষ শুধু কেন, ওয়েস্ট বেঙ্গলের করোনার, হ্যাঁ 2020 সালে তো পরীক্ষা হয়নি, 21 সালে হোম সেন্টার ছিল, 21 হয়নি, 22-এ হোম সেন্টার ছিল, 22-এ হোম সেন্টার ছিল তো যাওয়ার সময়। এবার ওইবারে তখনও কোশ্চেন কি হতো, মাঝখানে 2 বছর হচ্ছে তারপরে পাল্টে দিয়েছে, তখন যে 14টা এমসিকিউ হতো, এমসিকিউর পেজটা আলাদা দিত, এমসিকিউর পেজটা আলাদা দিত আর কোশ্চেন আলাদা দিত। সেখানে কি হতো 14টা কোশ্চেন হচ্ছে সাপোর্ট করা থাকতো, মানে 14টাও দাগ নাম্বার পাল্টানো থাকতো। দুঃখের ব্যাপার বাংলান আদর্শ, বাংলান আদর্শের ম্যাম হচ্ছে সেটাও জানে না দাগ নাম্বার পাল্টানো থাকে। উনি কি করেছেন, হোম সেন্টার স্কুলের রেজাল্ট হয়ে যাবে তাহলে, উনি কি করেছেন একটা কোশ্চেনের কপি নিয়ে 14টা অ্যান্সার করে এসে হলে এখন 1 নম্বর দাগ তিনেরটা, 2 নম্বর দাগ দুয়েরটা। এবার এবার আলটিমেট তো যা হয় যে আমি করেছি কিন্তু ম্যাম বলছে, তাহলে ঠিকই বলবে আমার কথা একটা ভুল হয়েছে। সবাই কি করে যে এখন 14টা এমসিকিউ কেটে ম্যাম যা বলেছে তাই করে দিয়েছে, তারপর বাড়িতে গিয়ে দেখছে কার দুটো ঠিক হয়েছে, কার তিনটে ঠিক হয়েছে। ওই শুধু যে কোশ্চেনের যে সেটটাই ম্যাম বলেছিল তাদের যে সেটটা পড়েছে তাদেরই 14টা ঠিক হয়েছে, সেটা খুব কম, 2-4 জন হয়তো, বাদ বাকি কার দুটো ঠিক হয়েছে, কার তিনটে ঠিক হয়েছে। মানে সে মানে এবার গালাগালি শুরু করেছে কি করবে, ঠিক আছে। ম্যাম তখন বলছে কি করবো, আমার তো জানার ভুল হয়ে গেছে, এখন বলছে আপনার ভুল হয়ে গেছে, আমরা সব ঠিক গুলোকে কেটে দিলাম, ভুল হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ হোম সেন্টার হয়ে সে বছর মানে ওদের 80 পেরোয়নি কারো, ঠিক আছে। 14টা এমসিকিউ যদি মার খেয়ে যায় আর কি নাম্বার পাবে। ম্যাম ভেবেছিল সবাইকে 90 প্লাস করে দেবে, নিজের হাতেই দায়িত্ব নিয়ে সবকে 80 নিচে নামিয়ে দিয়েছে, ঠিক আছে। বলবি বল তাহলে কোশ্চেনটা বলে বল উত্তর, মানে আলটিমেট পরে ম্যাম বললে যে মানে আমার জানা ছিল না এটা হয় এরকম, মহা মুশকিল ব্যাপার। এসে তো অ্যান্সার ব্যাপার নেই, এবার তাহলে একদম ফাটাফাটি হয়ে যাবে একটা, ইয়েটা হবেই, ঠিক আছে? কি হবে বোঝা যাচ্ছে না কিন্তু কিছু তো একটা হবে। আচ্ছা নেক্সট হেডিং কর গোলীয় ধারকের ধারকত্ব। এরকম করে যদি মিমোর ভুল করাতো রে, ও প্রচুর গালাগালি করে খবর আছে। তুই আবার কি, তুই আকাশ থেকে পড়ছিস একদম। আদিলই বলে গেছে আমাকে, আদিল ফাঁকা বলি আদিল, তোদের মধ্যে কে সব থেকে 4 জনের মধ্যে বেশি গালাগালি করে, বলছে মিমো। এই ছবিটা বল চেনা না চেনা না। দুটো গোলক নিয়েছি, ভেতরের ব্যাসার্ধ এ, বাইরের ব্যাসার্ধ বি, বাইরেরটাকে গ্রাউন্ড করা আছে, চেনা।
তাহলে তোর কাজ কি হবে, দুইজনের বিভব আলাদা করে বের করবি, তারপর কি করব, পার্থক্য, বিভব পার্থক্য, মানে বেসিক্যালি প্লাস করবো। হ্যাঁ, দুটো বিভবকে যোগ করবো, দিয়ে সি সমান কিউ বাই ভি, এটাই তোমার স্ট্রাকচার। তাহলে তুই সেইভাবেই আমরা এগোবো। দেখ, ক্যালকুলেশন কিন্তু আমি শিখে রেখেছি, এখানে আর বকবো না। আর প্রত্যেকের বিভব বের করানো কেন শিখিয়েছি, যে এগুলো হু করে হয়ে যাবে বলে। তাহলে তো এই নতুন এলেই তোর বন্ধুকে সৌমদ্বীপ, সৌমদ্বীপের পাশে বসছিস। আর সৌমদ্বীপ বন্ধু হলে টেনশন হয়ে যাবে, ও যা ফাঁকিবাজ, ও তো পাঁজি দেখে বই খোলে। হুম? না মানে আমি সুইচটা লাগিয়েছিলাম মানে গ্রাউন্ড করবো বলে, গ্রাউন্ড করাই আছে। তখন তোকে কি বলছিলাম, সুইচ অন করলে কি হবে, তার মানে ডাউন করলে কি হবে। ওর আবার শিষ্য আজকে আসেনি অঙ্কন, যবে থেকে শিষ্যত্ব নিয়েছে তবে থেকে মোটামুটি ঠিক আছে, সেও পাঁচি থেকে পড়ে। গলীয় ধারকের ধারকত্ব বের করবো। হেডিং হচ্ছে গলীয় ধারকের ধারকত্ব, তাহলে প্রথম হচ্ছে দুটো গোলকের নাম দিয়ে দে। তাহলে এটা এ গোলক, এটা বি গোলক। যাকে জিজ্ঞেস করবো সে বলবে, প্রথম বল অঙ্কিতা বল, এ গোলকের মোট বিভব কত। বহুবার করিয়েছি, মানে জাস্ট খাতা শেষ হয়ে গেছে, ওই গোলকের মোট বিভব ঠিক হোক ভুল হোক বল। এ কিউ বাই এ, শুধু এইটুকু, দুটোর জন্যই তো থাকবে, প্লাস এ কিউ বাই বি, কিন্তু এখানে প্লাস হবে না, মাইনাস হবে। কেন না, ওখানে মাইনাস আদান আছে। আগে তো বলছি বিভবে প্লাস থাকলে প্লাস, তুই ওখানে দুটো প্লাস আদান নিয়েছিলি, এখানে একটা প্লাস একটা মাইনাস। তো তোদের বলা ভুল কিছু হয়নি, তোরা যা পড়েছিলি সেটাই বলেছিস, কিন্তু এখানে তো আধানটা মাইনাস কিউ, সেকেন্ড গুলোকে কত আছে বল, মাইনাস কিউ, তাহলে আলটিমেট কি হবে, এটা মাইনাস। ক্লিয়ার? তুই বল, বিভব তো পড়েছিস, না হয় ধারকত্ব স্যার পড়ায়নি বলে দিলি বলো। তাহলে ভি বি, বি গোলকের বিভব কর। না, আমি তো বলবোই, সেটা তো পারি, ইকুয়েশন আগে বল না, তারপর তো জিরো দেখা যাবে। কে কিউ বাই বি মাইনাস কে কিউ বাই বি, কারণ বি গুলোকে যখন গেছি তখন কি আছে, সেই ছন্দ, ছড়া শিখিয়েছি। অঙ্কিত যাক বলতে পারলে এটা ভালো লাগলো, ওই ছড়া বলেছিলাম বলেই মনে আছে। ঠিক আছে? তারপরে গোলকের ভেতরের বিন্দু হলে কি, ব্যাসার্ধ, বাইরের হলে দূরত্ব। ব্যাস। তাহলে সেকেন্ডটা হচ্ছে জিরো হচ্ছে, জিরো না হলেও তো সেই জিরো লিখেই দিতাম, কারণ কি হচ্ছে দেখ ডাউন করা আছে, জিরো তো লিখতামই। তাহলে পরিষ্কার কথা অ্যাকচুয়ালি কি, মোট তাহলে বিভব কত হবে, শুধু এর বিভব, তাহলে মোট বিভব, এগুলোকেই না, দেখ বেসিক জিনিস এগুলোকেই খুব কঠিন লাগতো যদি তোকে আগের ওগুলো না শেখাতাম। দেখ এখন কিন্তু একদম জলের মতো করে যাচ্ছে, এটা হচ্ছে বড় কথা। তাহলে কত হচ্ছে, ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি। হ্যাঁ, এটাকে আর একটু যোগ করে নি না, যোগ করতে আমরা ভালোই বাসি। এ বি, বি মাইনাস, এবার বসিয়ে দে না, সি সমান কিউ বাই ভি, উত্তর চলে আসবে। এখানে কেটে কিন্তু আমার পরাবৈদ্যুতিক ধ্রুবক নয়, এখানে কেটে কি 1/4 পাই এপসিলন। এখানে পরাবৈদ্যুতিক ধ্রুবক নয়, দরকার হলে এটাকে ভেঙে লিখে নিবি শেষে, এটাকে পরাবৈদ্যুতিক ধ্রুবক ভাবছি। হ্যাঁ, কিউ বাই ভি করে দে। আরে কিউটা কেটে যাবে, এ বিটা উপরে চলে যাবে।
এটা নিচে থাকবে, অ্যাকচুয়ালি উপরে চলে যাবে। 4πε0 করে দিন, দেখ এটা আসছে কিনা, এর ভ্যালুটা বসিয়ে দিন। এবার একই ব্যাপার, যদি মাঝখানে পরাবৈদ্যুতিক মাধ্যম দিয়ে দেয় ধর, তখন ওখানে একটা কে গুণ হয়ে যাবে, বারবার আর বলার দরকার নেই। বোঝা গেছে না যায়নি? গেছে তো আকাশ, বোঝা গেছে তো? এবার একই কোশ্চেন আমি যদি ধর ভেতরের গোলকটাকে গ্রাউন্ড করি, ভেতরের গোলকটাকে গ্রাউন্ড করি তখন কি হবে? ভেতরের গোলকটাকে গ্রাউন্ড করবো, এই ছবিটা ভালো করে দেয়। জিনিসটা ক্যালকুলেশন না করলেও হবে, শুধু লজিকটা একটু জেনে নে, তারপরে কি করে মনে রাখবি সে আমি বলে দেবো, ক্যালকুলেশন ছাড়াই হয়ে যাবে। কিন্তু যেহেতু তোদেরকে ভেঙে ভেঙে দেখিয়েছি ব্যাপারগুলো তোরা বুঝিস, তাহলে ভেতরেরটাকে গ্রাউন্ড করবো মানে ভেতরের বিভবটাকে শূন্য করে দেবো, তখন বাইরের গোলকের বিভব আসবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, এই যে গোলকটা নিয়েছি ধর, তাহলে এই দুটো প্লেট নিয়ে একটা ধারা হয়ে যাবে, এটা প্লাস হওয়া মানে পৃথিবী তো মাইনাস, তাহলে এই প্লেটটা আর পৃথিবীটা নিয়ে আরেকটা ধারক সৃষ্টি হবে, এখানে দুটো ধারকের সৃষ্টি হবে, পাশাপাশি থাকবে, এই দুটো প্লেট নিয়ে একটা, এটা আর পৃথিবী নিয়ে একটা। ওকে, সেই দুটোকে অ্যাড করতে হবে, এবং অ্যাড করলে অ্যাকচুয়ালি এই যে দেখ লাস্ট লাইনে ওই যে অ্যাড করা হয়েছে, পৃথিবীর জন্য কত হয়েছে 4πε0b, ওটা পুরো ব্যাসার্ধ গেছে। অ্যাড করলে যেটা আসবে সেটা দিনের শেষে খুব লজিক্যালি মনে রাখতে পারিস, এই যে এইটা লিখেছি কত, ab/b- তো মনে রাখবি যখন ভেতরের গোলকটাকে গ্রাউন্ড করে দিই তখন এইটা হয়ে যায় b², বাদ বাকি এক। তাহলে কেন শুধু শুধু ক্যালকুলেশন করতে যাবো, আমি তো হিসেবটা বুঝি। তাহলে শুধু এইটুকু লেখ, ছবিটা এখানে যে ভেতরের গোলকটাকে আমি গ্রাউন্ড করছি, একই ছবি হবে এইটাকে গ্রাউন্ড করে দিবি, এই গ্রাউন্ডটাকে আউট করে দিবি, এই ছবিটা এখানে। এটাকে একটু বাইরে বের করবি, বাইরে বের করে গ্রাউন্ড করলি না, ছবিটা আগে এখানে। মানে বেসিক্যালি সবারই একটা পরাবৈদ্যুতিক ধ্রুবক থাকে, যেমন কাঁচের পরাবৈদ্যুতিক ধ্রুবক 2, ওই যে কেটা গুণ করিস ওই কে এর ভ্যালু ভিন্ন হবে, শুধু বায়ু হলে 1। মানে যে কোনো মাধ্যমের জন্য তো এফসা বসে, মানেটাকে আরে এফসা সমান তো অ্যাকচুয়ালি কত, k × এফসা 0, তাহলে কে এর একটা ভ্যালু থাকবে। আর বায়ুর ক্ষেত্রে 1 হয়ে যায় বলে শুধু এফসা 0 হয়েছে। ছবিটা এঁকেছিস, তাহলে তার ভেতরের গোলকটাকে যদি গ্রাউন্ড করা থাকে সেক্ষেত্রে ধারকত্ব সি সমান, একই স্ট্রাকচার লিখবি, শুধু খুব লজিক্যালি মনে রাখবি, সব ক্যালকুলেশন করতে হবে কথা নেই, যে আমি যেটা এবি লিখি সেটা হচ্ছে বাইরের গোলকের ব্যাসার্ধটা বসে যাবে, ভেতরের জায়গায় বাইরেরটা বসে যাবে, তাহলে কত হবে, এবিটা হয়ে যাবে কত, b², 4πε0 b²/b−a। কোর্সে যদি কোশ্চেন আসে ডিরেক্ট এই ফর্মটা চাইবে, এর বাইরে কিছু চাইবে না তো, এটার কোনো অ্যাপ্লিকেশন বোর্ডসে দেবে না ভেতরের গুলোকে, চাইলে ম্যাক্সিমাম শুধু এই ফর্মটা চাইবে, অপশনে লেখা থাকবে 4πε0 b²/b−a। ক্লিয়ার? কিভাবে আসছে সেটা বলে দিলাম, ওই জন্য ক্যালকুলেশন আর গেলাম না। এটা গেলে গোলীয় ধারক, এরপরে হচ্ছে চোঙাকৃতি ধারক, সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটর। সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটর, এই ম্যাক্সিমাম ধারকটা হয়ে গেল, আর একটা কাজ হয়ে গেল, চোঙাকৃতি ধারক। ছবিটা দেখলে মোটামুটি ছবিটা এঁকে নিলে বাদ বাকিটা বুঝেই যাবে, আমি একটু বলে দিই, হিসেবটা বুঝেই যাবি। দেখ
তাহলে চোঙাকৃতি ধারক মানে কি, দুটো চোখ নেওয়া হয়েছে, একটার অক্ষ থেকে দূরত্ব কত এ, আর একটা দূরত্ব কত বি, তাহলে এই দুটোর মধ্যে ইন্টিগ্রেশন হবে। তো ভালো করে দেখ, এই অক্ষ থেকে আর দূরত্বে তড়িৎ ক্ষেত্রের মান কত ছিল, গাউসেই অ্যাপ্লাই করেছি একবার, তার আগে একবার ক্যালকুলেট করেছিলাম λ/2πε0r, দুদিন আগে ক্যালকুলেট করে গেছি, যে একটা দীর্ঘ ঋজু তারের জন্য আর দূরত্বে তড়িৎ ক্ষেত্রের রাশিমালা মনে পড়ছে। তাহলে λ/2πε0r এটা কিন্তু আমি আগেই ক্যালকুলেট করেছি। তাহলে তড়িৎ ক্ষেত্র ক্যালকুলেট করে নিয়েছি মানে বিভব তো করেই নিতে পারি, ইন্টিগ্রাল E.dr। তাহলে ছবিটা এখানে, বাকি ক্যালকুলেশন দুটো লাইনেই হয়ে যাবে। হ্যাঁ কি হলো, জেনারেটরের ওটা তো সেল ব্যাটারি, ইনভার্টার। হ্যাঁ ইনভার্টার তো ওই যে ওইগুলো ওইগুলো কি, ইনভার্টার আবার চার্জ করতে হয়, তার মানে বেসিক্যালি কি ওগুলো হচ্ছে ব্যাটারি, যা বড় বড় সেল সঞ্চয়। সেলের দুটো টাইপ হয়তো, একটা সেল হচ্ছে শেষ হয়ে গেলে আর ইউজ করা যায় না, একটাকে চার্জ করা যায়, আবার ডিএসএলআর এর যে ব্যাটারি তাকে কি করা যায়, চার্জ করা যায় আবার, রিচার্জেবল হয় একটা, আর একটা চার্জ করা যায় না। ইনভার্টারটা হচ্ছে রিচার্জেবল ব্যাটারি, তাহলে কাজ করতে বলে তবে কাজ করে, নিজে থেকে করে। সবই দেখবি হিউম্যান নেচার, ভাবলে আমাদের মানুষের মধ্যে সবার বৈশিষ্ট্য বর্তমান। জুনাইদ জুনাইদ জানিস কত বড় ইলেকট্রিক মিস্ত্রি, খবরে রাখি। হ্যাঁ রাকিবের দোকানে থাকতে হবে, পড়াশোনা করবে না বলে ফাঁকি মারবে বলে রাকিবের দোকানে, লকডাউন ছিল, রাকিবের দোকানে থাকতো, ঠিক আছে। কি করতে ওখানে, কি কি কাজটা করতে তুই, ওই ডাটাকে বিল দাও এই দাও এই দিদি নাকি? ওই যে ছবিটা আছে, ক্যালকুলেশন তো 3 লাইন, তাহলে লেখ প্রথম, প্লেট দুটির মধ্যবর্তী অবস্থানে তড়িৎ ক্ষেত্র, প্লেট দুটির ধর আরবিটারি একটা দূরত্ব এরকম করে নিয়ে নেয়, এখান থেকে আরবিটারি একটা দূরত্ব ধর আর নিয়ে নেয়, তাহলে প্লেট দুটির মধ্যবর্তী অবস্থানে তড়িৎ ক্ষেত্র ই সমান λ/2πε0r, ল্যামডা সমান Q/L জানি তো, এটা বসিয়ে দে, তাহলে এটাই অ্যাকচুয়ালি কত দাঁড়াচ্ছে, যে ল্যামডা তাহলে Q/2πε0L/r। হয়েছে, তাহলে ভি সমান কি ছিল, বিয়োগ পার্থক্য সমান কি ছিল, ভি সমান ছিল ইন্টিগ্রাল E.dr, তাই তো। এবার ই এর ভ্যালুটা বসিয়ে দে, কোথা থেকে কোথায় লিমিট দেবো, এইটা আমি বারবার, আর নিশ্চয়ই কনফিউজ হবি না, আগেই বলেছিলাম যদি সামনে মাইনাস বসাই তাহলে বেশি থেকে কম, এটা নিয়েই মনে হয় আমি 5 মিনিট লেকচার দিয়েছিলাম, মনে করে দেখ, একটা ভুল করছিলি তোরা, যদি সামনে মাইনাস বসাই তাহলে লোয়ার লিমিটে কম, আপার লিমিটে বেশি, সরি উল্টো, লোয়ার লিমিটে হচ্ছে বেশি, আপার লিমিটে কম, আর যদি মাইনাসটা তুলে দিই অ্যাকচুয়ালি, তাহলে
লোয়ার লিমিটে কম, আপার লিমিটে বেশি বসিয়ে দেবো। তার বিভবের ডেফিনেশনই ছিল কি অসীম দূরত্ব থেকে কাছে আসে। তাহলে এখানে অত সব চাপ দেয়নি, দেখ মাইনাসটা দেয়ও নি, শুধু কি করেছে এ টু বি করা যায়। তাহলে বসিয়ে দে, এখানে এ এখানে বি। এবার দেখ এখানে যদি ই এর ভ্যালুটা তুই বসাস একবার, সবাই তো কনস্ট্যান্ট বেরিয়ে গেল, শুধু কি হবে ডিআর বাই আর থাকবে। তাহলে ডিআর বাই আর সমান কত অ্যাকচুয়ালি এলএন আর লিমিট বসা, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে কত হচ্ছে এলএন বি বাই এ। ক্যালকুলেশন তো কিছু নেই, সবগুলো কনস্ট্যান্ট বাইরে চলে গেল, ডিআর বাই আর। ডিআর বাই আর মানে কত এলএন আর, এলএন আর এর লিমিট বসিয়ে দে, তাহলে এলএন বি মাইনাস এলএন এ, তার মানে কত এলএন বি বাই এ। করে ফেলে এইটুকু। হ্যাঁ ওই জন্য তো প্লাসটা নেই, শুধু মাইনাস। ভেতর পৃষ্ঠ করে দিলে কি হবে, তখন ভেতরের বিভবটা শূন্য হতো, আর তো কিছু না। যদি ভেতরের পৃষ্ঠটা আর্থিং করে এই তাহলে ভেতরেরটা অ্যাকচুয়ালি বিভব শূন্য হয়ে যেত, তখন বাইরেরটা বের করছি, তখন আলটিমেট কি করছি তুই, যখন ভেতরের পৃষ্ঠে ইন্টিগ্রেশনটা করলি নিয়ে এলি কথা, তুই ভালো করে লিমিট দেখ বি থেকে এতে নিয়ে এসেছিস, মাইনাসটা আউট করেছিস বলে অন্য কথা, তখন এই লিমিটটা পাল্টে দিবি, তখন অ্যাকচুয়ালি কি করছি লোয়ার লিমিটে নিয়ে চলে যেতে বি, আপার লিমিটে হয়েছে। এবার সি সমান বসিয়ে দে কিউ বাই ভি, এটা তো ভি এর ভ্যালু বেরিয়ে গেছে, তাহলে সি সমান কিউ বাই ভি বসিয়ে দে, তাহলে কিউ বাই ভি বসালে কিউটা কেটে যাচ্ছে, কার হয়নি এখনো, কে দেখ কেটেছে, ওকে আফরিন ডাকবি ওই জন্য তো। এটুকু তো লিখতে পারি, হয়ে গেল। তাহলে কি কঠিন ক্যালকুলেশন কিছু আছে, বাচ্চাদের জিনিসপত্র সব। আর আজকে একটু তাড়াতাড়ি ছুটি দেবো বললাম, অন্তই থাক, আমাকে কলকাতা যেতে হবে, তাও আমি নেহাত নিবার মতো ফাঁকিবাজ নয়, করিয়ে দিলাম।